সেই জাহাজের ডেকে নির্ধারিত হলো আগামী অর্ধ শতাব্দীর বিশ্ব ব্যবস্থা। তেলের সেই ধারা আজও বহমান, যা নিয়ন্ত্রণ করছে বিশ্বের অর্থনীতি আর নির্ধারণ করছে আগামীর মানচিত্র। হ্যারি ফিলবি, এক ব্রিটিশ অভিযাত্রী, যিনি ইসলাম গ্রহণ করে হয়ে উঠেছিলেন বাদশার ঘনিষ্ঠ শরিক, কিন্তু তেলের প্রয়োজনীয়তা তাদের এক অঘোষিত মৈত্রীর বন্ধনে আবদ্ধ করল। তিরিশের দশকের উত্তপ্ত আরব মরুভূমি, খা খা রোদে পুড়ছে অন্তহীন বালিয়ারি। বিশ্বজুড়ে তখন মহামন্দার কালো ছায়া। মক্কায় হজযাত্রীদের সংখ্যা কমে যাওয়ায় বৃত্তপ্রায় সৌদি রাজকোষ। আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ তখন এক চরম অনিশ্চয়তার মধ্যে। ঠিক সেই মুহূর্তে আরবের তপ্ত বালুর নিচে লুকিয়ে থাকা এক মহাবিস্ময়ে ইঙ্গিত দিলেন হ্যারি ফিলবি, এক ব্রিটিশ অভিযাত্রী, যিনি ইসলাম গ্রহণ করে হয়ে উঠেছিলেন বাদশার ঘনিষ্ঠ শরিক। ফিলবি বললেন, এই বালুর নিচে লুকিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গুপ্তধন। ড্যানিয়েল ইয়ারগিনের দ্য প্রাইজ, দ্য এপিক কোয়েস্ট ফর অয়েল, মানি অ্যান্ড পাওয়ার আধুনিক তেলের ইতিহাস নিয়ে সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি। এই গল্পের মূল সূত্র এই বই, সাথে অ্যান্থনি স্যামসনের আরেক বিখ্যাত বই দ্য সেভেন সিস্টার্স, দ্য গ্রেট অয়েল কোম্পানিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দ্য শেপ। আর সেই বইগুলো থেকে প্রথম আলোতে শওকত হোসেনের লেখা তেলের গল্প 3-এর সূত্র ধরে ঢাকা পেপারসের আজকের আয়োজন। আজের তৃতীয় পর্ব, সঙ্গে থাকুন। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় জোয়ার। ব্রিটিশরা যখন এই মরুভূমিতে তেলের সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে, তখন ঝুঁকি নিল আমেরিকার সকাল। কিন্তু আরবের মরুভূমি এত সহজে ধরা দেওয়ার পাত্র নয়। একের পর এক খনন করা হলো 6টি কূপ। অর্থ ফুরিয়ে আসছে, বিনিয়োগকারীরা ধৈর্য হারাচ্ছেন, কিন্তু মাটির নিচ থেকে তেলের দেখা নেই। কোম্পানি যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার উপক্রম, তখন দৃশ্যপটে এলেন এক জেদি ভূতাত্ত্বিক, ম্যাক্স টেইলি। তার সাথে ছিল মরুভূমির ধূলিকণা চেনা কিংবদন্তি বেদুইন গাইড খামিস বিন রিমথান। 1938 সালের 4 মার্চ দামামের সেই বিখ্যাত 7 নম্বর কূপ। গভীরতা যখন 1440 মিটার ছাড়ালো, তখন মাটির বুক চিরে প্রচণ্ড বেগে বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত কালো সোনা। এটি কেবল তেল ছিল না, এটি জাতির ভাগ্য। একে বলা হয় লাকি নাম্বার 7 বা সমৃদ্ধির কূপ। মার্কিন ভূতাত্ত্বিক এভারেট ডি গলিয়ারের ভাষায় এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় একক পুরস্কার। কিন্তু তেল পাওয়ার পর সেই মরুভূমিতে শুধু যন্ত্রের শব্দ নয়, ঢুকে পড়ল কূটনীতির জটিল মারপ্যাচ। তেলের এই বিপুল ভাণ্ডার রাতারাতি বদলে দিল বিশ্ব রাজনীতির সমীকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে 1945 সালের এক বসন্তের সকালে লোহিত সাগরের বুকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএস কুইন্সিতে ঘটল ইতিহাসের এক যুগান্তকারী মিলন। মুখোমুখি বসলেন আধুনিক ইতিহাসের 2 মহিরুহ, মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং সৌদি বাদশাহ ইবনে সৌদ। সেই জাহাজের ডেকে নির্ধারিত হল আগামী অর্ধ শতাব্দীর বিশ্ব ব্যবস্থা। একদিকে ছিল আমেরিকার তেলের নিরাপত্তা, অন্যদিকে সৌদি আরবের সুরক্ষা আর অস্তিত্বের নিশ্চয়তা। যদিও ফিলিস্তিনি শুনিয়ে 2 নেতার মধ্যে মতভেদ ছিল, কিন্তু তেলের প্রয়োজনীয়তা তাদের এক অঘোষিত মৈত্রীর বন্ধনে আবদ্ধ করল। ব্রিটিশদের প্রভাবকে পাশ কাটিয়ে আরবের তপ্ত বালুর উপর প্রতিষ্ঠিত হলো আমেরিকান আধিপত্য। জন্ম নিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তেল সংস্থা আরামকো। এরপর এলো মার্শাল প্ল্যান ও স্নায়ুযুদ্ধের অধ্যায়। ধ্বংসস্তূপ থেকে ইউরোপকে জাগিয়ে তুলতে আর সোভিয়েত প্রভাব রুখতে সৌদি তেলের কোনো বিকল্প ছিল না। আরবের এই তেল শুধু কলকারখানা বা গাড়ি চালায়নি, এটি ছিল পশ্চিমা বিশ্বের টিকে থাকার জীবনী শক্তি। 1950 সালে প্রবর্তিত হলো ঐতিহাসিক 50-50 মুনাফা নীতি, যা মার্কিন কর ব্যবস্থাকে ব্যবহার করে সৌদি রাজকোষকে উপচে দিল অর্থে। এভাবেই একটি কূপ থেকে শুরু হওয়া গল্পটি কেবল জ্বালানি তেলের ইতিহাস হয়ে থাকে, এটি হয়ে উঠছে সাম্রাজ্যের উত্থান পতন, গোপন চুক্তি আর ক্ষমতার ভারসাম্যের এক রোমাঞ্চকর উপাখ্যান। তেলের সেই ধারা আজও বহমান, যা নিয়ন্ত্রণ করছে বিশ্বের অর্থনীতি আর নির্ধারণ করছে আগামীর মানচিত্র। সৌদি আরবের সেই বালিয়ারি আজ আর কেবল মরুভূমি নয়, সেটি আধুনিক পৃথিবীর ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু।